পরপারে ফের দেখা না হওয়া অবধি এই আমি নামক অভিশাপের কাছ থেকে তোর মুক্তি নেই পিচ্চি। হুটহাট নতুন সম্বোধনে ভরকায় সপ্তদোষী। বিস্ময়ের অসারতায় ডুবেছে তার সচল মস্তিষ্ক। কানে বোধহয় এখনো বাজছে নির্দয় মানবের শান্ত কণ্ঠস্বর। সপ্তদোষী নড়চড় বাড়ালো। ক্ষুদ্র বদনখানি রুডমানবের রুক্ষ হাতের বাঁধন হতে মুক্ত করার প্রয়াসে মত্ত থেকে নাক কুঁচকে তিক্ত বিরক্ত কণ্ঠে বলল, যার সান্নিধ্যে প্রতিটা মুহূর্ত কাটে বিষাক্ততায়, তার সাথে পরপারে দেখা করার প্রসঙ্গ আসে কোত্থেকে? আল্লাহ না করুক। আগামী 6 মাস পর এই প্যালেস নামক জাহান্নাম থেকে মুক্তি পাবার পর দ্বিতীয়বার আপনার মতো জালিমের মুখ দর্শনও যাতে আমার করতে না হয়। যুবকের বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি নিষ্পলক ভঙ্গিতে সপ্তদোষীর পল্লবিত মুখখানার পানে নিবদ্ধ। তার বাঁ হাতে শক্ত বাঁধনে বন্দি সপ্তদোষীর কোমল বাঁকানো কোমর, ডান হাতের মুঠোয় শক্ত করে আটকানো তলোয়ারের ধাতব হাতল। যুবক হাসল এবার। ধারালো ক্যানাইন দাঁতে রুষ্ট চাপায় পিষ্ট করল পিয়ার্সিং করা নির্মাংসের ঠোঁট। নীরবে চোখ দুটো খানিক ক্ষীণ করে নিয়ে মুখটা এগিয়ে আনলো মাহির মুখ পানে। সপ্তদোষী দাঁত কিরমির করে ওঠে তখনই। এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নেয় অন্যত্র। বিরক্তিতায় চোখ খিচে নিঃশ্বাস টানতেই আচানক তার কানের লতিতে লেপ্টে গেল যুবকের খাড়া নাকের উষ্ণ ছোঁয়া। ভরকায় মাহি। এক মুহূর্তে হিমকাণ্ডে স্থির হলো তার সর্বাঙ্গ। বেচারির দম আটকালো কণ্ঠনালীর ডগায়। অক্ষিপুটের সঙ্গে কুঁচকে গেল মুখ। তার কানের কাছে যুবকের উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা দোল খাচ্ছে ভীষণ। ব্রিটিশি সুন্দর নাকের ডগাটা এলোপাথারি ছুঁয়ে দিচ্ছে সপ্তদোষীর কোমল ত্বক। মাহি কাঁপছে এবার। কণ্ঠ ফুঁড়ে বেরুচ্ছে না একটি শব্দ। বেচারি টালমাটাল। অসারতায় ডুবে থাকা তার হাত দুটো যুবকের বুকের কাছে উঠে এসে সজোরে ঠেলতে গেলেই কর্ণকুহরে ভেসে এলো রুডমানবের রহস্যময় বাঁকা কণ্ঠ। কাউকে এত বেশি ঘৃণা করতে নেই মেঘ, কেননা ভাগ্য বড় কুচুটে জিনিস। দেখা গেল তুই যাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘৃণা করছিস, একটা সময় তাকেই চোখে হারালি। মস্তিষ্কটা তড়াক করে জ্বলে উঠল মাহির। কাঁপা কাঁপা বদনখানি অনড় হলো মুহূর্তে। চোখ দুটো আরও খানিকটা কুঁচকে নিয়ে মেয়েটা কেমন কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, অসম্ভব। সেটা আপনার স্বপ্নে হবে বিস্ট, বাস্তবে নয়। ফের বাঁকা হাসল রুডমানব। দক্ষ কূটকৌশলী কায়দায় নিজের নাকের ডগাটা আলতো করে সরিয়ে আনল মেয়েটার মসৃণ কপলে। সপ্তদোষী সুশ্রী গৌরবর্ণা ডান গালটায় তীব্র ঘর্ষণ চালাচ্ছে নির্দয় মানবের বেহায়া নাকের ডগা। সে অপ্রসন্ন কাণ্ডে দুর্বল হচ্ছে বোকা মানবী। ভয়ে অস্বস্তিতে কাঁপছে ভীষণ। যুবক আর দৃষ্টে দেখল সব। দৃঢ়চোয়ালে তেজি ভাব বসিয়ে তখনই ডান হাত থেকে তলোয়ারটা এক ঝটকায় ছুঁড়ে ফেলল অদূরে। মুহূর্তেই ঝনঝনিয়ে উঠল ধারালো অস্ত্রখানা। সেই শব্দের তীব্রতায় সিটিয়ে গেল মাহি। যুবক আলগোছে জোর বাড়ালো হাতের। ডান হাতের রুক্ষ আঙুলের চাপে আচানক আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। সেথায় আগ্রাসী চাপ বসিয়ে মেয়েটার নত মুখখানা সামান্য উঁচিয়ে তুলে রাশভারী কণ্ঠে শুধালো, অসম্ভব? এটা আবার কি? এমন কোনো শব্দ আমার ডিকশনারিতে আজ অবধি স্থান পায়নি বান্দির মেঘ। যা একবার আমার মুখ দিয়ে বেরোবে তার শেষ অবধি আমার কল্যাণে ঘটবেই ঘটবে। বিকজ ইউ নো না, অসাধ্যকে সাধন করাই অধীর রায়ের কাজ। তরাক চোখ খুলল মাহি। ঘাড় বাঁকিয়ে স্তম্ভিত দৃষ্টে এক মুহূর্ত তাকিয়ে রইল রুডমানবের পানে। মেয়েটার সহসা ঘুরে তাকানোয় যুবকের বিচক্ষণ মস্তিষ্কে হুট করেই বেজে উঠল একখানা প্রশ্ন। তার হৃদয় কুঞ্চিত এই পর্যায়ে। মুখটা হয়েছে গম্ভীর। সে কেমন ক্ষুদ্র চোখে মেয়েটার পানে তাকিয়ে থেকে কণ্ঠে একরাশ স্নিগ্ধ ঝাঁজ ঠেলে জিজ্ঞেস করল,
তুই নাকি অসুস্থ? আকাশ থেকে টপকানোর ভঙ্গিমা ধরল মাহি। আশ্চর্য কণ্ঠে তৎক্ষণাৎ জবাব দিল, এত বড় তরতাজা মিথ্যে কথাটা বলতে একটু বাচ্ছে না আপনার? সহসাই তীক্ষ্ণ হলো মুগ্ধর বাদামি চোখ দুটোর দৃষ্টি, যে দৃষ্টির অন্তরালে সত্য উন্মোচনের প্রখর প্রয়াস বিদ্যমান। বিচক্ষণ মানব একে একে দুই মিলালো মনে মনে। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে ঘাড় বাঁকালো এদিক ওদিক। সপ্তদশী হা হয়ে দেখল শুধু। তার বাকশূন্য জিভ ঠেলে ঠোঁটের ডগায় কথা পৌঁছানোর আগেই যুবক ঘটায় আরেক কাণ্ড। নির্লিপ্ত ভঙ্গিমায় তখনই এক হাতে মেয়েটাকে তুলে নিল কাঁধে। এহেন অতর্কিত কাণ্ডে হকচকায় বোকা মানবী। তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে ভরকানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এ কি, আপনি আমায় কাঁধে তুললেন কেন? তৎক্ষণাৎ প্রতিউত্তর করবার যাচ্ছে তাই স্বভাব মাফিয়া বিস্টের নেই। মেয়েটাকে নিজের প্রশস্ত কাঁধে ঝুলিয়ে রেখে সে কেমন নির্বিকার ভঙ্গিতে সিগার গুজেছে ঠোঁটের ফাঁকে। সদ্য জ্বালানো লাইটারের আগুনটুকু দুই হাতের আবদ্ধতায় বাতাসের ঝাপটা হতে বাঁচিয়ে কুচিয়ে সিগারের শেষ ভাগে ধরিয়ে মুখ ভর্তি ধোঁয়া টানল যুবক। অতপর গমগমে গলায় আওড়াল, ছাদে থেকে কি এমন ঝান্ডা গাড়বি বান্দির মেয়ে? সহসাই মুখ কুঁচকে গেল মাহির। তিক্ততা ছেয়ে গেল কণ্ঠায়। মেয়েটা কেমন ঝাঁজ দেখিয়ে পর মুহূর্তেই বলল, নিচে নামান বলছি, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারবো। কথাটা কানে তোলেনি মুগ্ধ। ভাবলেশীন ভঙ্গিতে পায়ে গতি টেনে সিগার ফুঁকতে ফুঁকতে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আমি এখনো মরিনি রে বান্দির মেয়ে। বাদরের মতো ধেই ধেই করে নেচে কুদে পা দুটোকে নিশ্চয়ই ব্যথা করেছিস, সো এবার চুপচাপ পড়ে থাক কাঁধে। সপ্তদশী বুঝে গেল লোকটাকে আর বাড়তি কিছু বলে লাভ নেই। ব্যর্থতায় সে চুপচাপ পড়ে রইল মানবের কাঁধে। কিয়ৎক্ষণ পেরুতেই তার মনের কোণে উত্থাপিত হলো একখানা সাহসী প্রশ্ন। তৎক্ষণাৎ শুকনো ফাঁকা ঢোক গিলল মাহি। আমতা আমতা করে পরিশেষে মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু জিভের ডগা এনে আওড়াল, আপনার কি হয়েছে? কোরিয়া থেকে ফিরে এসে এমন বিহেভ করছেন কেন আপনি? পা দুটো চলমান মুগ্ধর। মেয়েটাকে কাঁধে নিয়ে মাত্রই প্রবেশ করল এলিভেটরে। নির্বিকার ভঙ্গিতে দুই হাত পকেটে গুজে শুধালো, কেমন বিহেভ করছি বান্দির মেয়ে? উত্তর সাজাতে ব্যস্ত মাহি। খানিকক্ষণ অস্থিরতায় কামড়ালো নিজের ঠোঁট। অতপর মনের কোণে একরাশ সাহস সঞ্চয় করে মিনমিনিয়ে বলল, এক কথায় অদ্ভুত, বারবার বারণ করা সত্ত্বেও ছুঁয়ে দিচ্ছেন আমায়। সহসা গালের ভাঁজে জিভ ঠেলে বাঁকা হাসল রুড মানব। ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার শুদ্ধই রাশভারী কণ্ঠে শুধালো, তোকে নিশ্চয় এখানে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আনিনি বান্দির মেয়ে। ভ্রুগোটায় মাহি। ললাটের চামড়ায় গোটা কতক স্বনিগ্ধ ভাঁজ ফেলে জিজ্ঞেস করে ওঠে, মানে? এই পর্যায়ে বাম হাতটা পকেট থেকে বার করল মুগ্ধ। ঠোঁটের ফাঁক হতে সিগারটা আলগোছে নামিয়ে এনে কুটিল কণ্ঠে আওড়াল, তোর শান্তির স্থায়িত্ব খুব একটা বেশি দিন নেই বান্দির মেয়ে, বড় জোর আর মাত্র 18 দিন। থমকায় মাহি। উদ্বিগ্ন মন তার ভাবতে বসল, 18 দিন পর ঠিক কী হতে চলেছে? আর শান্তি, তার কোন শান্তির কথা বলল নির্দয় লোকটা? বহুক্ষণ ভেবেও কুলকিনারা নাগাল পায়নি সপ্তদশী। অবদ্ধ বিবমিষায় প্রশ্ন ছুড়ল, এর অর্থ কি বিস্ট? আর মাত্র 18 দিন পর কি হবে? আপনি কি করতে চাচ্ছেন আমার সঙ্গে? গাছাড়া ভাব ধরল মুগ্ধ। ঠোঁটের কাছে সিগার টেনে এনে শুধালো, নাথিং। যুবকের এহেন প্রতিউত্তরে দাঁত খিঁচল মাহি। বৃতৃষ্ণায় বলে বসল, আপনি ভীষণ খারাপ বিস্ট। দাঁতের সনে ঠোঁট পিষল রুড মানব। ততক্ষণে এলিভেটর এসে দাঁড়িয়েছে 3 তলার প্রশস্ত করিডোরের সম্মুখে। এলিভেটরের আবদ্ধ কাচের দুয়ারটা খুলে যেতেই বাইরে পা রাখল মাফিয়া বিস্ট।
দুই হাত ফের পকেটে গুজে গমগমে গলায় শুধালো, ওয়েল, আই নো দ্যাট। এবার নতুন কিছু বল বান্দির মেয়ে। মুখ কুঁচকিয়েছে মাহি। পাথুরে মানবের সনে আর কথা বাড়াবে না বলে পণ করেছে মনে মনে। গাল ফুলিয়ে পড়ে আছে যুবকের কাঁধে। সামনে থেকে সরে যায় অ্যালেক্স। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। সম্মুখে পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ বাঁকা হাসল কেবল। বাঁ হাতে ধরে রাখা বন্দুকখানার ধাতব নলটা ফের দাবালো অ্যাডুইনের পেট বরাবর। শক্ত চোয়ালে চিরবির কণ্ঠে শুধালো, বাড়াবাড়ির দেখলে কি রাস্কেল? এ তো সবে শুরু। চোয়াল শক্ত হলো অ্যাডুইনের। মুখাব্বয়ে ছেয়ে গেল অদৃশ্য আগুন। গম্ভীর পুরুষ দাঁত কটমটিয়ে তখনই এক আগ্রাসী থাবায় চেপে ধরল অ্যালেক্সের চোয়াল। কণ্ঠে আগুন ঢেলে যে না কিছু আওড়াবে অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে ঠেকল অদূরের 3 তলার করিডোর পানে। মুহূর্তেই থমকায় অ্যাডুইন। পরিবর্তন নামল তার সম্পূর্ণ মুখমণ্ডলে। হাতের থাবা আলগা হলো বেশ। ঠোঁটের কোণে আচমকাই লেপ্টে গেল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। অ্যালেক্স ভ্রুগোটায় অ্যাডুইনের এরূপ ভাবভঙ্গিতে। শ্যামপুরুষ তৎক্ষণাৎ নিজের চোয়ালখানা অ্যাডুইনের হাত থেকে এক ঝটকায় ছাড়াল। অতঃপর নিজেও অ্যাডুইনের দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে তাকালো করিডোর পানে। আর অমনি এক অবিশ্বাস্য দৃশ্য অক্ষিপুটে ধরা খেতেই মস্তিষ্ক ফাঁকা হলো অ্যালেক্সের। বিস্ময় লেপ্টে গেল সম্পূর্ণ মুখাব্বয়ে। দ্য গ্রেট রুশদি কিংয়ের কাঁধে এক সাধারণ মেয়ে মানুষ পড়ে আছে। আর রুশদি কিং কিনা নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অবিশ্বাস্যতায় বুঁদ হয়েছে অ্যালেক্স। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না মানব। পেছন থেকে তখনই একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল তার কাঁধ। কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, দাবার গুটি কিন্তু উল্টে গিয়েছে অ্যালেক্স। স্বয়ং রুশদি কিং ওরফে মাফিয়ার শ্যাডো মনস্টার যে মেয়েকে নিজের কাঁধে উঠিয়েছে তাকে সাধারণ ভাবার অসাধারণ ভুল করো কি করে? ঘটে বুদ্ধি নেই। মস্কো, রাশিয়া। ইস্কোরাটপ কফি শপ। ট্রান্সপারেন্ট কাচের দেয়ালে লাগোয়া একখানা গোলাকার টেবিলে গা ঘেঁষে বসে আছে মায়াঙ্ক। নিজের চিরচেনা খোলসে আবৃত যুবক। ক্ষণে ক্ষণে চুমুক বসাচ্ছে কফির কাপে। নীলরঙা সানগ্লাসের আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো তার। কাচের দেয়াল গলিয়ে একদৃষ্টে তাকিয়ে আছে অদূরের অ্যাম্বাসি অব বাংলাদেশের অফিসের পানে। মাঝে মধ্যে ডান হাতের কবজি উল্টে দেখছে স্থানীয় সময়। সময় কতটুকু পেরুলো কে জানে। অপেক্ষায়িত যুবক এখনো বসে আছে আগের ন্যায়। অদূরের এম্বাসির সদর দরজাটা খুলল এরই মধ্যে। সেখান থেকে এক রাশিয়ান তরুণী বেরিয়ে এলো হাসি মুখে। তার হাতে দুটো কাগজ এবং একখানা প্যাকেট। তাকে দেখা মাত্রই শিরদাঁড়া সোজা হলো মায়াঙ্কের। সে কেমন ব্যস্ত ভঙ্গিতে উঠে গেল বসা ছেড়ে। তড়িঘড়ি করে কফি শপ থেকে বেরিয়ে এসে পা বাড়ালো তরুণীর পানে। তরুণী হাসছে মিটমিটিয়ে। সুশৃঙ্খল ব্যস্ত যুবক নিজের 2 হাত হুডির পকেটে গুজে এগোচ্ছে। মিনিট 5 মধ্যে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যাবার পথে আচানক পকেট থেকে হাত বের করে এনে তরুণীর হাতে থাকা কাগজপত্রগুলো এক খাবলায় ছিনিয়ে নেয় মায়াঙ্ক। তার পায়ের গতি জোরালো। তরুণীও না থেমে চলে গেল উল্টো পথে। হাতে প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে মায়াঙ্ক এবার পা বাড়ায় অদূরের ফোন বুথের দিকে। শূন্য ফোন বুথ হওয়ায় খুব একটা অপেক্ষা করতে হয়নি মানবের। গটগট পায়ে বুথে প্রবেশ করে ফোন তুলল কানে। পকেট হাতড়ে একখানা রুবল বের করে তা ঢোকালো ফোনের পাশে শূন্য স্থানে। তখনই অন হলো ফোনটা। মায়াঙ্ক কোনোরূপ কালবিলম্ব না করে দক্ষ আঙুলে বোতাম চাপল ফোনের বোর্ডে। অতি পরিচিত একখানা বাংলাদেশি নম্বর টুকে কল লাগায় কমান্ডার। রিং হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে যুবকের অস্থিরতা। অস্থিরতায় বিড়বিড় করে আওড়াচ্ছে, পিক আপ দ্য ফোন ব্রোথ। ঢাকা, বাংলাদেশ।
স্থানীয় সময় রাত 12:14। অন্ধকারাচ্ছন্ন আকাশের নিচে ঢেকে থাকা ছাদে দাঁড়িয়ে আছে রৌদ্র। দুশ্চিন্তায় এক হাত পকেটে গুজে অন্য হাতে অনবরত ফুঁকছে সিগারেট। তার ঠায় দৃষ্টি আপাতত অদূরের অন্ধকার ফাঁকা রাস্তায় নিবদ্ধ। এহেন নীরবতায় মুদে থাকা পরিবেশে আচমকাই বাগড়া দিয়ে বসল শ্যামসুদর্শনের ফোনটা। সে কেমন পকেটের অভ্যন্তরে লুকিয়ে থেকে কর্কশ শব্দে কেঁপে উঠছে দেখো। রৌদ্র ভ্রু গোটায়, তিক্ত বিরক্তিতায় মুখ কুঁচকে ফোনটা পকেট হাতড়ে বের করে এনে সম্মুখে দাঁড় করাতেই দেখল রাশিয়ান নম্বর। অমনি ব্যস্ততা বাড়ল মানবের। চটজলদি কলের রিসিভ অপশনে আঙুল চেপে ফোন চাপল কানের পাশে। অস্থির গলায় শুধালো, মায়াঙ্ক? ফোনের ওপাশে থাকা গম্ভীর পুরুষের ছোট জবাবে সন্তুষ্ট নয় রৌদ্র। গম্ভীর মুখে কেমন অনবরত প্রশ্ন ছুড়ল, তোর ফোনে কি হয়েছে? বহুবার ট্রাই করেছি, একটাবারও কল ঢুকলো না। শোন, কাগজগুলো কালেক্ট করেছিস? আগে বল, পৌঁছেছে তো কাগজগুলো? মায়াঙ্ক তৎক্ষণাৎ প্রতিউত্তর করেনি। হাতে থাকা কাগজপত্রের পানে এক পলক সরু দৃষ্টে তাকিয়ে থেকে গমগমে গলায় প্রতিউত্তর করল, পেয়েছি। সবটা ঠিকঠাক মতো দিয়েছিলি তো? বুক ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল রৌদ্র। আকাশের পানে দৃষ্টি তাক করে আনমনে শুধালো, মাহির ছবি, জন্ম নিবন্ধনের কাগজ, চাচ্চুর এনআইডি কার্ড সবই দিয়েছি, তুই চেক করে দেখ। আর শোন মায়াঙ্ক, যত তাড়াতাড়ি পারিস মাহির পাসপোর্ট রেডি করে ফেল। একবার মির্জার সায়ান মুগ্ধর কারাগার থেকে ওকে বের করে আন শুধু, তারপর ওকে দেশে ফিরিয়ে আনার কাজ আমার। ওপাশে থাকা গম্ভীর মুখ পুরুষ তখনই কপাল গোছালো। রৌদ্রের মুখ নিঃসৃত বাক্যে টুক করে বাজখাই কণ্ঠে বলে উঠল, এই নাম উচ্চারণ করছিস কেন? ভরকায় রৌদ্র। মায়াঙ্কের অমন কথার জের ধরতে না পেরে অবদ্ধ ছাপ লেপটালো তার সুদর্শন মুখখানায়। কণ্ঠে নামল স্নিগ্ধ গাম্ভীর্যের ছাপ। সে কেমন ভ্রুকুচকে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, মানে কোন নামের কথা বলছিস তুই? এহেন প্রতিউত্তরে খানিক বিরক্ত হলো মায়াঙ্ক। হুডির ছাতার আড়ালে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে চাপা স্বরে বলল, এই যে বারবার মির্জার সায়ান বলছিস, এই নাম উচ্চারণ করছিস কেন? হতবম্ব বনে গেল রৌদ্র। বিভ্রান্তিতে ডুবে থেকে কপাল কুঁচকে শুধালো, স্ট্রেঞ্জ, যে ছেলে মাহিকে তুলে নিয়ে গেল তার নাম উচ্চারণে আবার এত রাগঢাক কিসের? তখনই আকাশ থেকে পড়ল মায়াঙ্ক। বিস্ফোরিত আকার ধরেছে তার চোখ দুটো। মাথায় জ্বলে উঠেছে এক পশলা আগুন। ছেলেটা কেমন তিক্ত বিরক্ত কণ্ঠায় চিবিয়ে চিবিয়ে আওড়ালো, হ্যাভ ইউ গন ম্যাড রোদ? যেই ব্যক্তি 31 বছর আগে মারা গিয়েছে সে কিভাবে আমার সানবার্ডকে তুলে আনবে রাশিয়ায়? যত সব পাগলের প্রলাপ। এহেন কথায় জারপন্ডায় হতবাকতার শীর্ষে পৌঁছালো রৌদ্র। বিস্ময়ে আলগা হলো তার চোয়াল। হতবাক কণ্ঠে অস্ফুটে বেরুল, হোয়াট দ্য হেল আর ইউ ট্রাইং টু সে মায়াঙ্ক? মুগ্ধ নিজেকে মির্জার সায়ান মুগ্ধ বলে পরিচয় দিয়েছে সবার কাছে। এখন তুই কিনা বলছিস এই নামের লোক 31 বছর আগেই মারা গিয়েছে? এটা কি করে সম্ভব? তাছাড়া সে কেন একজন মৃত ব্যক্তির নাম ব্যবহার করল? উদ্বেগ বাড়ল মায়াঙ্কের। বিচক্ষণ মস্তিষ্কে জন্মালো অন্য প্রশ্ন। রৌদ্রের অমন প্রশ্নের উত্তর না দিয়ে সে উল্টো বলে বসল, পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও অধীর রায় কেন একটা সময়ের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারের নাম ইউজ করলো নিজের নামের সঙ্গে? যে ব্যক্তির নাম মুছে দেওয়া হয়েছে সকল অনলাইন পোর্টাল থেকে, সেই ব্যক্তির নাম নিয়ে এহসান পরিবারের মেয়েকে তুলে আনার রিজনটা কি? এ আবার কোন নতুন গোলকধাঁধা রোদ? আমরা কি তবে ভুল মরীচিকার পেছনে ছুটেছি এতদিন? সহসা একই রকম চিন্তায় কুপোকাত রৌদ্র। নতুন তথ্যে হাঁসফাঁস করছে সুদর্শন।
অস্থিরতায় অস্থিতিশীল পায়ের কদমে উল্টো ঘুরতেই আচানক তার দৃষ্টি কাড়ল ছাদের সম্মুখ দুয়ারের কোণে গা সিটিয়ে দাঁড়িয়ে থাকা এক অব্যয়ের দিকে। মুহূর্তেই স্থবির হলো রৌদ্র। কান থেকে ফোনখানা নামিয়ে গুরুগম্ভীর কণ্ঠ উঁচিয়ে ডাক পারল, কে ওখানে? তৎক্ষণাৎ অব্যয়ের নড়চড় বাড়ল। ধীরে ধীরে আলোর বিপরীতে ছুটতে লাগলো সে। রৌদ্র থামেনি। যুবক তখনই পায়ের গতি বাড়িয়ে হাওয়ার বেগে ছুটে এলো ছাদের দরজার কাছে। দ্রুতপদে সিঁড়ি বেয়ে নামতে নামতে খেয়াল করল কেউ একজন গায়ের উপর একখানা কালো রঙার শাল পেঁচিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। রৌদ্র থামল এবার। মুহূর্ত ব্যয়ে উপরে সিঁড়ি থেকে এক লাফে নেমে এসে হাজির হলো গা ঢাকা অপরাধীর পানে। তখনই পায়ের গতিতে রূপ পড়ল অপরাধীর। সুদর্শনের তেজিয়ান বেড়াল চোখ দুটোর অদৃশ্য আগুনের তীব্রতা তার পানে তাক হতেই থমকে গেল সে। রৌদ্র এক মুহূর্ত স্থবির থেকে পরক্ষণেই সম্মুখের ব্যক্তির গা থেকে একটানে খুলে আনল শালটা। আর অমনি অক্ষিপুটের সম্মুখে অতি পরিচিত একখানা মুখ দৃশ্যমান হতেই যুবকের কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরুল, তুমি? গায়ে একখানা দামি স্যুট, পায়ে টেছে দামি বুট। আজ ভীষণ পরিপাটি কায়দায় সেজেছে অ্যাডউইন। হাতে একখানা কালো রঙা স্যুটকেস নিয়ে হাঁটছে সে। প্যালেসের নিচতলার সরু করিডোর ছেড়ে লাউঞ্জে পা রাখতেই তার নজর গিয়ে ঠেকল অদূরের ডাইনিং স্পেসের দিকে অগ্রসর হতে থাকা ডক্টর হায়ার পানে। মেয়েটা কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার এহেন অদ্ভুত হাঁটার ভঙ্গিমা দেখে ভ্রু গোছালো অ্যাডউইন। তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে গমগমে স্বরে ডাকল, হায়া। সহসা থমকে দাঁড়ায় হায়া। ডাকের উৎস খুঁজতে ঘাড় বাঁকিয়ে যেই দেখল অ্যাডউইনকে, অমনি ঘাড় নুয়ে গেল বেচারির। দৃষ্টি লুকালো অবিন্যস্ততায়। এহেন কাণ্ডে ভ্রুদয়ের মাঝে ভাঁজের ছাপ গাঢ় হলো অ্যাডউইনের। পায়ের গতি হলো অগ্রসর। দামি বুটজোতোর মর্মর শব্দ তুলে গম্ভীর মানব এসে দাঁড়ালো হায়ার মুখোমুখি। গম্ভীর সন্দিহান গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার পায়ে? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছ কেন? অভ্যন্তরে ভরকায় হায়া। নুয়ে রাখা ঘাটটা আরও খানিকটা নুয়ে নিয়ে আমতা আমতা স্বরে বলল, কোথায় অ্যাডউইন? এমন কিছু না তো। দৃষ্টি তীক্ষ্ণ হলো অ্যাডউইনের। রুড কণ্ঠে ফের বলল, তার মানে আমি ভুল দেখেছি বললে? সহসাই আঁতকে ওঠে হায়া। তড়িঘড়ি করে দুই পাশে মাথা নাড়িয়ে অ্যাডউইনকে শুধরে বলে ওঠে, না না, আমি তা বলিনি। আমি আসলে একটু অসুস্থ, পেট ব্যথা করছে তো, তাই হয়তো। বাকিটুকু শেষ হবার ফুরসত পেল না পারস্য সুন্দরী। এর আগেই তার সম্মুখে হাত উঁচিয়ে বাদ সাধল অ্যাডউইন। মেয়েটার কথার মাঝে বাহাত ঢুকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলে বসল, থাক হয়েছে, ওষুধ খেয়ে নিও। শুনল হায়া। বাধ্যতায় ঘাড় কাত করল একটুখানি। অ্যাডউইন কেমন গম্ভীর মুখেই সরে গেল সেখান থেকে। এদিকে একজোড়া রাগান্বিত চোখ যে সেই কতক্ষণ ধরে এই দুই মানব মানবীর কথোপকথন দূর থেকে দেখল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই খবর থোড়াই আছে তাদের। মিলা নামক তরুণীর মলিন মুখখানায় ছেয়েছে রাজ্যের আধার। তার হাত দুটো খামচে ধরেছে জামার দুই পাশের অংশ। রাগান্বিত কণ্ঠ বিড়বিড় করে আওড়াল, এটা ঠিক করনি হায়া। ইউ উইল পে ফর দিস। রাতের আধারে ডুবেছে রাশিয়ার ক্রোনোস্টাক অঞ্চল। বাদিকের অন্ধকারাচ্ছন্ন সাইড রাস্তার আশেপাশে লোকসমাগম শূন্যের কোঠায়। এহেন অন্ধকার রাস্তায় নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। কবজি উল্টে তাকিয়ে আছে নিজের কবজি সন্ধিতে আটকে থাকা কৃত্রিম আলোয় পরিপূর্ণ ঘড়ির কাঁটার পানে। রাত 9টা বেজে 30 মিনিট। কাঙ্ক্ষিত ব্যক্তির আগমনের কথা ছিল আরও 10 মিনিট পূর্বে, অথচ তার এখনও কোনো খোঁজ খবর নেই। এহেন দায়িত্বহীনতা দেখে মেজাজ খিঁচল অ্যাডউইনের।
এক হাতে ধরে রাখা সুটকেসের হাতলে আরেকটু চাপ বসিয়ে যুবক গতি টানল পায়ের। অন্ধকারে 2 কদম হাঁটতেই আচানক পেছন থেকে নিক্ষিপ্ত হলো গাড়ির হেডলাইটের আলো। মুহূর্তেই দাঁড়িয়ে পড়ল অ্যাডুইন। সহসা শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। একখানা ল্যাম্বরগিনি নীরবে এগিয়ে আসছে। অসাধারণ গতিতে থামিয়েছে রাস্তার অপোজিটে। অ্যাডুইন সরুদৃষ্টে তাকিয়ে আছে সেদিকে। কিয়ৎক্ষণ বাদে গাড়ির ব্যাকসিট থেকে নেমে এলেন এক ভদ্রবেশী অভদ্রলোক। মুখ ভর্তি হাসি তার। সদ্য ছাঁটাই করা চোয়ালখানা হেডলাইটের আলোয় চিকচিক করছে কেমন। ভদ্রলোক দ্রুত পায়ে ছুটে এলেন অ্যাডুইনের নিকট। গাল ভর্তি হাসি টেনে প্রথমেই নিজ কর্মে লজ্জিত হবার সুরে বলে উঠলেন, সরি মিস্টার, খুব ওয়েট করালাম মনে হচ্ছে। অ্যাডুইন গা করল না। গম্ভীর মুখে চোয়াল শক্ত করে স্রেফ বলল, আই জাস্ট হেট দোজ কাইন্ডা পিপলস হু ওয়েস্ট মাই টাইম। সহসা দাঁতের চাপায় জিভ বসালেন ভদ্রলোক। নিজের ভুল স্বীকার করে ফের আওড়ালেন, এক্সট্রিমলি সরি মিস্টার, বাট আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। ভ্রুগোটায় অ্যাডুইন। গম্ভীর মুখে জিজ্ঞেস করে ওঠে, বাট আমি এখানে সারপ্রাইজ নিতে আসিনি থমাস, আমি এসেছি ডিল ফাইনাল করতে। রহস্যময় বাঁকা হাসলেন থমাস। আলগোছে চোখ থেকে খুলে আনলেন চশমাটা। বাঁকা দৃষ্টিতে অ্যাডুইনের মুখ পানে তাকিয়ে থাকতেই আচানক অদূরের গাড়ির কাছ থেকে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠ, ডিল তো আমরা ফাইনাল করব অ্যাডুইন, তাও তোমার সঙ্গে পার্সোনালি। ভরকায় অ্যাডুইন। সহসা নেত্র ঘোরায় গাড়ির পানে। হেডলাইটের আলোয় মৃদু সমতায় দেখা যাচ্ছে এক যুবকের অব্যয়। গাড়ির কাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। পায়ের গতি ঠায় তার। অ্যাডুইন চোখ ছোট করল। এরই মধ্যে হঠাৎ পেছন থেকে কেউ একজন এগিয়ে এসে এক ধাতব নলের তীব্র আঘাতে থেতলে দিল অ্যাডুইনের পিঠ। মুহূর্তেই ব্যথার তীব্রতায় বেচারার হাতের মুঠো থেকে ছিটকে পড়ল সুটকেসটা। হাত দুটো নিজেদের অবস্থান ঠেকালো মাটিতে। পেছন থেকে অগণিত আঘাত এখনও বসে যাচ্ছে অ্যাডুইনের পিঠে। থেতলে যাচ্ছে পিঠের হাড় মাংস। সর্বাঙ্গে বসেছে আঁচড়। তাজা লহুর উপস্থিতিতে ভেসে যাচ্ছে অ্যাডুইনের গা। তবুও গম্ভীর মানব হাল ছাড়েনি। স্যুটের ভেতরে হাত ঢুকিয়ে একখানা রিভলভার বের করে এনে অনবরত গুলি ছুড়ল সামনে পেছনে। এতে কারো গায়ে লাগলো কিনা কে জানে। আচমকা আরেকটা ধাতব নলের তীব্র আঘাত এসে মুষড়ে পড়ল অ্যাডুইনের গাল বরাবর। এহেন অতর্কিত আক্রমণে তখনই জমিনে ছিটকে পড়ে অ্যাডুইন। গালের চামড়া জ্বলছে তার। ব্যথার তীব্রতায় অবশ হচ্ছে শরীর। ভিন্ন রঙা ঝাপসা চোখ দুটোর ক্ষীণ স্পষ্টতায় বড্ড কাছে দৃশ্যমান হলো কিছু পরিচিত মুখ। নিক দাঁড়িয়ে আছে তারই সম্মুখে। যুবকের হাতে একখানা ধাতব নল। সে কেমন ঠোঁট পিষে হাসছে দেখো। অ্যাডুইন রয়ে শোয়ে শোয়া ছেড়ে উঠতে নিলেই নিক বসালো আরেক ঘা। তখনই আরেক ধাপ মুষড়ে গেল অ্যাডুইন। মাথাটায় বড্ড আঘাত পেয়েছে গম্ভীর পুরুষ। ওদিকে নিক কেমন বাঁকা হেসে এক হাঁটু নামিয়ে বসল অ্যাডুইনের মুখের কাছে। ঘাড় বাঁকিয়ে অতি শান্ত ভঙ্গিতে হাতে থাকা ধাতব নলের আগাটুকু অ্যাডুইনের সম্পূর্ণ মুখাব্বয়ে ঘোরাতে ঘোরাতে বলল, মনস্টারকে না জানিয়ে আমাকে মেরে দ্য লায়ন গ্রুপের গ্যাংস্টার হতে চেয়েছিলি অ্যাডুইন। চু চু চু, সো স্যাড। নিজেকে বড় তিসমার্খা ভাবিস নাকি অ্যাডুইন? বলতে বলতেই আচমকা শক্ত হাতে অ্যাডুইনের মাথার তালুর চুলগুলো খামচে ধরে নিক। চোখে মুখে আগুন লেপ্টে চিরবির কণ্ঠে বলে ওঠে, ইউ বাস্টার্ড, একমাত্র মনস্টারের রাইট হ্যান্ড বলে তোকে ছাড় দিয়েছিলাম এতদিন। না হলে তোর মতো চুনোপুটিকে মারা খুব একটা বড় বিষয় না আমার জন্য। বাই দ্য ওয়ে, আজ না হয় তুই মর, অ্যান্ড ট্রাস্ট মি, খুব শীঘ্রই তোর সাথী হিসেবে মনস্টারকেও পাঠাবো আমি।
এহেন কথায় না চাইতেও ফোকলা হাসল অ্যাডুইন। জমিনে গা লুটিয়ে পড়ে থেকে দুর্বল কণ্ঠে থেমে থেমে আওড়ালো, নাইস টিম নিক। মনস্টারকে কেন? পারলে তার একটা বাল ছিঁড়ে দেখাস। সহসা অট্টহাসিতে ফেটে পড়ে উপস্থিত সকলে। নিকও তাল মিলিয়েছে সবার সামনে। হাসার এক ফাঁকে নিক কেমন কুটিল কণ্ঠে বলে ওঠে, ইউ নো না অ্যাডুইন, মানুষকে মারে তার দুর্বলতা। অ্যান্ড ফাইনালি মনস্টারেরও একটা দুর্বলতা রয়েছে। শত হলেও দিন শেষে সে মানুষ, দুর্বলতা থাকবেই, তাই না? দেখা যাক মনস্টারের দুর্বলতাই মনস্টারের মৃত্যুর কারণ হয় কিনা। আঁতকে ওঠে অ্যাডুইন। এত বড় একটা গোপন সত্যি নিকের কণ্ঠে শুনে হতবম্বতায় ডুবেছে সে। নড়চড় বাড়িয়েছে শরীরের। নিক হাসল। তখনই পা ঘুরিয়ে চলে গেল গাড়ির কাছে। দুই হাতে সামান্য তালি বাজাতেই কোত্থেকে যেন ছুটে আসে এক বহর গার্ডস। সকলের হাতে স্নাইপার। একযোগে রাস্তার একপাশে সারিবদ্ধ আকারে দাঁড়িয়েছে তারা। স্নাইপারের ধাতব নল ঠেকিয়েছে অ্যাডুইনের পানে। ততক্ষণে সিগার ধরিয়েছে নিক। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া ছাড়তে ছাড়তে সকলকে হুকুম ছুঁড়ে বলে ওঠে, ফায়ার। মুহূর্তেই স্নাইপারের রিংয়ে আঙুল ঢুকল সবার। একযোগে অগ্নিশিসা যেই না ছুটবে অ্যাডুইনের দিকে, অমনি কোত্থেকে যেন হাওয়ার বেগে ছুটে এলো একখানা কালো রঙা হাই বুলেট প্রুফ এসইউভি। গাড়িটা এসেই থামল অ্যাডুইনকে ব্লক করে। অদূরে সবাই ভরকায় এহেন কাণ্ডে। নিক তৎক্ষণাৎ ফের আদেশ ছুড়ল, ফায়ার কর। মুহূর্তেই অগ্নিশিসার তুমুল বর্ষণে গর্জে উঠল চারপাশ। সবগুলো গুলি এসে বাদ সাধল কালো রঙা এসইউভির গায়ে। গাড়ি ভেদ করে একটা গুলিও ঢোকবার সাধ্যি পাচ্ছে না। এদিকে হুট করেই অ্যাডুইনের সামনে গাড়িটার ব্যাকসিটের দুয়ার খুলে গেল। সেই সঙ্গে খুলল গাড়ির মালিকের পাশের দরজা। পরক্ষণেই দৃশ্যমান হলো ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রাখা মাফিয়ার শ্যাডো মনস্টার। এক হাতে তার গাড়ির স্টিয়ারিং, ডান পায়ের লাগামে গাড়ির দরজা খোলা। অ্যাডুইন হতবম্ব চোখে তাকিয়ে রইল কেবল। ওদিকে রুডমানব তখন বাজখাই কণ্ঠে বলল, চাল ওঠ বান্দির ছেলে, গাড়িতে বস।